সালামু আলাইকুম। ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আজকে আমাদের ফ্রি লাইভ ক্লাস হবে, এবং আমাদের আজকের লাইভ ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ইংলিশ, এবং ইংলিশের বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছিল তার উপরেই মূলত আমাদের আজকের ক্লাস হওয়ার কথা। তো সবাই যুক্ত হতে হতে আমরা একটু সময় নিয়ে নিব। আহ, ততক্ষণে যারা যুক্ত হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবে। এবং নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমরা জানো যে বিগত সালের প্রশ্ন সমাধান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো সবাই গুরুত্ব সহকারে ক্লাসটি করবে। যারা যুক্ত হয়েছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসে যুক্ত থাকবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যে বিষয়টা হয়তো জানো কিনা জানি না, সেটা হচ্ছে যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে অন্তত আহ, প্রায় 20 থেকে 25টা প্রশ্ন একদম হুবহু বিগত সালের প্রশ্ন থেকে চলে আসে। সো বিগত বছরের প্রশ্ন সমাধানের করার ক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প নাই, অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে করতে হবে। এবং তারই অংশ হিসেবে আমরা আজকে ইংরেজিতে বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা কন্ডিশনালস, এই 3টা টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার পেছনে তোমরা স্টেপ বাই স্টেপ প্রশ্নগুলো দেখতে পাবা। আচ্ছা, তো তার আগে জানিয়ে রাখি যে আমাদের যে ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের নার্সিং ভর্তি প্রস্তুতির কোর্স, সেটির ভিতরে কিন্তু আমাদের যে মেইন কোর্স সেটা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চালু ছিল, এবং আমরা কিন্তু বেশ সাকসেসফুলি সেপ্টেম্বর থেকে শুরু করে এই জানুয়ারির শেষ অবধি সেই কোর্সের ক্লাস চলমান আছে। এবং এরপরেই আমাদের জানুয়ারির যে অ্যানাউন্সমেন্ট আছে যে 15 তারিখ থেকে আমাদের ক্র্যাশ কোর্সের ক্লাস শুরু হবে। তো সেই ক্র্যাশ কোর্সের ব্যাপারে তোমরা জানো যে আমাদের 90+ recorded class, 90+ live class, 120+ recorded class, 180+ অনলাইন এক্সাম এবং আমাদের কমপ্লিট অ্যাডমিশন গাইড, এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর আমাদের গাইড দুইটির কথা যদি বলি, যারা এবছর ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের এই বইটি ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি অ্যাডমিশন বুস্টার, এবং যারা এবছর বিএসসি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার। বই দুইটির মূল্য মাত্র 420 টাকা, এবং তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ঘরে বসেই কিন্তু বইটা ডেলিভারি পাবা, একদম হোম ডেলিভারি পৌঁছে দেওয়া হবে। সো যারা নার্সিং ভর্তি পরীক্ষায় একটা ভালো অবস্থানে নিজেদেরকে দেখতে চাও তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে অথবা এই নাম্বারে কল করো, আমরা আমাদের বইটা তোমাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সেই সাথে দেরি না করে এখনই আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস কিন্তু শুরু হবে জানুয়ারির 15 তারিখ থেকে। আচ্ছা, দেখি কারা যুক্ত হয়েছে আমাদের ক্লাসটিতে। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছে, আমাকে সালাম জানিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবার উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে লাইভ ক্লাসে যুক্ত হয়ে আমাদের কোশ্চেন সলভিং ক্লাস যেহেতু, সবাই প্রথমত আমাদের প্রশ্নগুলো যে আমার পেছনে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবা, এবং তোমাদের উত্তর করার শেষে কিন্তু আমি এগুলো সমাধান করে দিব। তো তার আগে আর একটা বিষয় যে আজকের এই লাইভ ক্লাসে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখছো তোমরা একটু কাইন্ডলি তোমাদের হোম ডিস্ট্রিক্ট গুলা কমেন্ট করে দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিবা। আচ্ছা, ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গিয়েছো আমাদের লাইভ ক্লাসে। সো আমরা সময় আর বেশি ব্যয় করব না, আমাদের মূল ক্লাসে চলে যাব। তার আগে বলতে চাই তোমাদেরকে কিন্তু আমি বলেছি আজকে আমরা ইংরেজির রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্ডিশনালস, এই 3টা বিষয়ের উপরে বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছে তার উপরেই সমাধান করার চেষ্টা করবে। এবং 3টা টপিকই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানে এমন কোনো বছর নাই যে বছরে এই 3টা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসে নাই। সো প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখো, আশা করি এই ক্লাসটি করলে সামনের বছর অর্থাৎ এই বছর 2025-এ যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে সেখানে তোমাদের 1 মার্ক বা 2 মার্ক কিন্তু অন্তত নিশ্চিত করা সম্ভব হবে। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। সো ক্লাসের কোশ্চেন সলভিং ক্লাসের যেটা নিয়ম তোমরা জানো, আমার পেছনে যে প্রশ্নটি থাকবে সেটি তোমাদের কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর জানিয়ে দিতে হবে, এবং আমি যেটা করব তোমাদের উত্তর দেওয়ার শেষে এটা সমাধান করার চেষ্টা করব। সো লাইভে যারা যুক্ত আছো তারা একদম স্বতঃস্ফূর্তভাবে ইন্টারাক্ট করার চেষ্টা করবা। আর ইতোমধ্যে জানাচ্ছ সবাই কে কোথা থেকে আছো, সিলেট, রংপুর, চাঁদপুর, চিটাগং,
সিরাজগঞ্জ, গাজীপুর, সুনামগঞ্জ অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ দেশের মোটামুটি বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছো। তো যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি এবং তোমাদের জন্য আমাদের প্রথম প্রশ্ন, একটু প্রশ্নটা খেয়াল করো। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। অপশনে রয়েছে লিভস, লিভ, লিভিং, উইল লিভ। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের আমাদের আজকের ইংরেজি কোশ্চেন সলভিং ক্লাসে, নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। অপশন হচ্ছে লিভস, লিভ, লিভিং, উইল লিভ। সঠিক উত্তরটি জানিয়ে দাও, তারপরে আমরা সমাধানে চলে যাব। আচ্ছা আচ্ছা, উত্তর আসা শুরু হয়েছে। সবার আগে উত্তর দিয়েছো মহুয়া আক্তার, বলছো লিভ। ইয়াসমিন আক্তার বলছো অপশন বি। আচ্ছা, দেখি আর কে কি বলছে। ঋতু বলছে বি, লিপি আক্তার বলছে বি, মিতুল ইসলাম আইভি বলছো নো ম্যান ক্যান নো ম্যান লিভ অ্যালোন। আচ্ছা, তমা বলছো লিভ, ফারজানা আক্তার সুখী বলছো বি, পাখি বলছো বি, অনিতা ইসলাম বলছো বি, নাসরিন বলছো বি, আয়াতুবা অর্নি বলছে বি, নীলা রয়, মোসাম্মদ লিমা, মারুফা, জান্নাত ইসলাম মিষ্টি, সবাই মোটামুটি কাছাকাছি উত্তর দেওয়ার চেষ্টা করছো। ঋষিতা ইসলাম। আচ্ছা, আমরা দেখি সর্বমোট কতগুলো অ্যান্সার আসে, তারপরে আমরা এটার বিহাইন্ড দ্য রুলস যেটা সেটা জানার চেষ্টা করবো, যে কেন তোমরা সবাই লিভ 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 বলতেছো, এটার কারণটা জানো কিনা। কারণ দেখো, ইংরেজি এমন একটা সাবজেক্ট, এটাকে যদি তোমরা মুখস্থ হিসাব করে পড়ো তাহলে কিন্তু তোমরা ধরা খাবা। কারণ ভর্তি পরীক্ষায় হয়তো হুবহু এই প্রশ্নটা পরের বছর পাবা না, বাট একদম রিলেভেন্ট রুলস এর আরেকটা প্রশ্ন তোমরা পেয়ে যাবা। সো নিয়ম জানাটা কিন্তু খুবই জরুরি, এবং ইংরেজি গ্রামারের যারা নিয়ম জেনে সমাধান করতে পারে তাদের জন্য কিন্তু ইংরেজি মোটেও কঠিন না। ঠিক একই কথা প্রযোজ্য হবে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। তোমরা যদি নিয়মটা জানো তাইলে কিন্তু আর পরীক্ষায় গিয়ে অন্য প্রশ্ন দেখে বলবা না যে ভাইয়া কমন আসে নাই। তোমাদের এই রুলসটা পড়িয়ে দিব, এই রুলসের আন্ডারে যে কোনো প্রশ্ন আসলে যেন অ্যান্সার করতে পারো। আচ্ছা, ফাতেমাতুর রেজন মাত্র জয়েন করেছো, সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পার্থদেব বলছে এ, নো ম্যান ক্যান লিভ স্যালন। আচ্ছা, একটা এক্সেপশনাল উত্তর পেয়েছি। সো আমরা এখন সমাধানে চলে যাই। আচ্ছা, ম্যাক্সিমাম বলেছো লিভস। আচ্ছা, আমরা একটু দেখি আসলে এখানে কি আছে। দেখো, বলছে নো ম্যান অর্থাৎ কোনো মানুষ কি ক্যান ড্যাশ অ্যালোন, অর্থাৎ মানুষ একাকী বাস করতে পারে না, কোনো মানুষই একাকী বাস করতে পারে না। এখন কথা হচ্ছে তোমরা কেন লিভ বলতেছো এখানে, নিশ্চয়ই এটার কোনো একটা কারণ আছে, এবং সেই কারণটা কিন্তু নিহিত এই ক্যান। এই ক্যান কি বলতো, এটা একটা অক্সিলারি ভার্ব, তাই না? এখানে তো লিভ মেইন ভার্ব, আমাদের যে অপশনে যে লাইভস, লিভস, লিভ, লিভিং, উইল লিভ রয়েছে, সবগুলো তো মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, তাই না? আর এই ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং আরো স্পেসিফিক্যালি বললে এই ক্যান হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি কারা আছে? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, তাই না? শ্যাল, শুড, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এবং রুলসটা হচ্ছে মডাল অক্সিলারির পরে সবসময় কি হয় বলতো? মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি1 ফর্ম হয়। এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল এসব হিসাবে আসবে না, একদম পিওর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এবং অপশনে যেটা রয়েছে দেখো, লিপস, এটা যেটা পার্থদেব বলেছে লিপস, আসলে কিন্তু লিপস না, উত্তর কোনটা? এই লিপ। সঠিক উত্তর হচ্ছে লিপ। সো যারা কমেন্ট করেছো সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, সবাইকেই কংগ্রেচুলেশনস। আচ্ছা, হ্যাঁ, মুস্কান রাহিম যেটা বলছো যে মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়, সঠিক বলেছো তুমি। সিরাজুল মনিরা সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি আমাদের পরের প্রশ্নে কি আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন তোমাদের জন্য, একটু দেখো। ইউ অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস। ইউ অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস। অপশনে আছে অ্যাম, আর, উইল, নান। একটু ট্রিকি প্রশ্ন, দেখি এই প্রশ্নটা সঠিক উত্তর কে কে দিতে পারো। সবাই আমাদের যে 2 নাম্বার প্রশ্ন, ইউ অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস, এই প্রশ্নটার উত্তর দেওয়ার একটু চেষ্টা করো। অ্যাম, আর, উইল, নান, দেখি সবাই কি উত্তর দেয়। আচ্ছা, নীলা রয় বলছে আর, ঠিক আছে, নীলা রয় বলছে আর। জান্নাতুল তাজরিস সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পার্থদেব বলছো বি, আর, ইউ অ্যান্ড আই, আর। আচ্ছা, দেখি। জান্নাতুল ইরিশা বলছো এম। আচ্ছা, রিয়াদ গাজী বলছো আর। আচ্ছা, ম্যাক্সিমাম বলছে আর। সবাই উত্তর করতে থাকো।
আচ্ছা, কমেন্ট আসছে, সবাই অনেকে বলতেছো এ এম, অনেকে বলতেছো আর, দুইটা ভিন্ন ধর্মী উত্তর আমরা পাচ্ছি। সো এই প্রশ্নটা নিয়ে মনে হয় তোমাদের বোঝানোটা খুব জরুরি হয়ে যাবে। আচ্ছা, দেখতে থাকি। মহু আক্তার বলছো বি আর। আচ্ছা আচ্ছা, আরো কেউ যারা বাকি আছো এখনো সঠিক উত্তর দাও নাই, তারা সঠিক উত্তরটি দিয়ে দাও, কারণ লাইভ কোশ্চেন সলভিং ক্লাসে ইন্টারাকশন জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি কমেন্ট করবা, দেন আমরা সঠিক উত্তরটি জানবো। আচ্ছা, এখন পর্যন্ত যতজন কমেন্ট করেছো তার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট করেছো আর, তাই না? এখন আসলে আমরা দেখি আসলে সঠিক নিয়মটা কি। ইউ অ্যান্ড আই ড্যাশ গুড ফ্রেন্ডস, এখানে ধরো 2025-এর প্রশ্নে ইউও থাকলো না, আইও থাকলো না, ভিন্ন ভিন্ন দুইটা পার্সন থাকলো, তখন তোমরা কি করবা? দেখো, এটার রুলসটা হচ্ছে যারা এই প্রশ্নের সঠিক উত্তর আর দিয়েছো তাদের উত্তর সঠিক, আর যারা এম দিয়েছো তাদের ভুল হয়েছে। কারণ তোমরা হিসাব করেছো আয়ের পরে এম হবে, তাই না? কারণ আয়ের পরে তো নর্মালি এমই হয়, বাট এই সেন্টেন্সের ক্ষেত্রে কিছুটা রুলস আছে। এবং প্রশ্নটা এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তোমরা জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের পার্সনের উপরে ভিত্তি করে আমরা ভার্বের যে পরিবর্তন করি সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট বা পার্সন না, আরো বিভিন্ন কারণে আমরা ভার্বের যে পরিবর্তনগুলো করি সেটাই হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বস। তো এই প্রশ্নে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার করা হয়েছে। এবং রুলসটা হচ্ছে ইউ অ্যান্ড আই, মানে যখন অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা পার্সন বা দুইটা প্রোনাউন, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা পার্সন বা দুইটা প্রোনাউন যখন তাদের পার্সন এবং নাম্বার অনুযায়ী ভিন্ন হয়, তাদের পার্সন এবং নাম্বার অনুযায়ী ভিন্ন হয়, তখন এইখানে আমাদের ব্যবহার করতে হবে কি বলতো? প্লুরাল ভার্ব। ঠিক আছে, মনে থাকবে। এই যে অ্যান্ড দ্বারা যদি দেখো যে পার্সন এবং কি বলে, পার্সন এবং যে নাম্বার সেটাতে যদি ভিন্ন হয়, অ্যান্ড দ্বারা যুক্ত দুই পাশের দুইটা জিনিস, সেক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই প্লুরাল ইউজ করবা। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো তো, এম প্লুরাল নাকি আর প্লুরাল? অবশ্যই আর প্লুরাল, এই জন্য এটা সঠিক উত্তর হচ্ছে আর। এখন কথা হচ্ছে দুই পাশে যদি একই জাতীয়, মানে অ্যান্ড এর আগে পরে যে ওয়ার্ডগুলো বসলো সেটার আলটিমেট মিনিং যদি অভিন্ন বোঝায়, তখন আবার এটা প্লুরাল না, তখন বসবে সিঙ্গুলার। যেমন দেখো, একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। এই যে বাক্যটা আমি লিখলাম যে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, তোমরা যদি এই ভার্বটার কথা চিন্তা করো যে এটা কি সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, আসলে কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব। আমরা জানি যখন ভার্বের সাথে এস যুক্ত থাকে তার অর্থ হচ্ছে সে সিঙ্গুলার ভার্ব, তাই না? তাহলে একটু খেয়াল করো, এখানে তুমি অ্যান্ড এর দুই পাশে দুইটা জিনিস বসছে, তারপরও এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করেছো, বাট এখানে কিন্তু তুমি ইউজ করতেছো প্লুরাল ভার্ব। এটার কারণ কি? কারণ হচ্ছে অ্যান্ড এর দুই পাশে যে দুইটা সাবজেক্ট দেখতেছো তুমি, এরা যদি নাম্বার এবং পার্সনে ভিন্ন হয়, তখন আমরা এখানে ইউজ করব কি? ইউজ করব প্লুরাল। আর যখন এই যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা অংশ দ্বারা এক জিনিস বোঝানো, অভিন্ন জিনিস বোঝানো হচ্ছে, তখন আমরা ইউজ করতেছি সিঙ্গুলার ভার্ব। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা পরের প্রশ্নে চলে যাব, তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি যারা লাইভ ক্লাসটিতে যুক্ত আছো তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা, আর অবশ্যই তোমাদের মূল্যবান রিয়্যাক্ট গুলা দিয়ে দিবা ভিডিওতে। পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ডসরা এবার নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করতে পারো, কারণ ভর্তি পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন সমাধান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মূলত আজকে ইংরেজির রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্ডিশনালস থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান করার চেষ্টা করছি। আজকের ক্লাসটা খুবই র্যাপিডলি, মানে খুব দ্রুত গতিতে আমি এগিয়ে যাব, এবং আশা করি তোমরাও খুবই নাইসলি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করবা, প্রশ্ন দেখার সাথে সাথে অ্যান্সার করবা, তারপরে আমরা সমাধানে চলে যাব। আজকের তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য, দেখো, 1/3 অফ আওয়ার ওয়ার্ক ড্যাশ ফিনিশড। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। 1/3 অফ আওয়ার ওয়ার্ক ড্যাশ ফিনিশড, অর্থাৎ আমাদের কাজের 1/3 সম্পন্ন হয়েছে। এই প্রশ্নের এই গ্যাপে কি বসবে? হ্যাজ, হ্যাভ, হ্যাজ বিন, উইল হ্যাভ বিন। এই প্রশ্নটার সঠিক উত্তর যারা দিতে পারবে আমি মনে করি তারা ট্রু জিনিয়াস, এবং তারা আসলেই
ইংরেজি গ্রামারের উপরে খুব ভালো একটা দক্ষতা রাখে। তাহলে আমি কি বললাম, 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর তোমরা কে কে দিতে পারো এটা কিন্তু আমি দেখবো। এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে এবং বুঝে দিতে পারবে তারা আসলেই গ্রামার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে। 1/3 of our work dash finished, has, have, has been, will have been। আচ্ছা, জোনাকি আকন্দ বলছো শেয়ার ডান, থ্যাংক ইউ জোনাকি তোমাকে। আচ্ছা, জোনাকি আকন্দ বলছো হ্যাজ বিন, জিন্নাত আক্তার রিমো, পার্থদেব, ফাতেমাতুর রেজওয়ান, জান্নাতুল তাজরি বলছো সি, নিরঞ্জনা চাকমা মনা বলছো হ্যাজ, ওকে, ইসরাত জাহানু বলছো সি, মারুফাও বলছে সি, আয়াতবা অর্নি, নাসরিন খাতুন সবাই ট্রু জিনিয়াস হওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে না। আচ্ছা দেখি ট্রু জিনিয়াস আর কে কে আছে। হুমায়রা হোসেন বলছে হ্যাভ, ওকে, হুমায়রা হোসেন বি অ্যান্সার দিয়েছে। মহুয়া আক্তার, স্বর্ণা তালুকদার, অ্যাঞ্জেল সোনা, জান্নাতুল কি লিখছে রে এটা, ইরিশ ভা, জান্নাতুল রিশভা, আচ্ছা নামটা খুব কঠিন। আচ্ছা, জান্নাতুল রিশভা, রিয়াদ গাজী, ঋতু সবাই বলতেছে সি। আচ্ছা, তার মানে কি আর কোনো জিনিয়াস নাই যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে? আমি কিন্তু বলেছি যারা এটা বুঝে সঠিক উত্তর দিতে পারবে তারা আসলে ইংরেজি গ্রামার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে। আচ্ছা, নীল কাব্য বলছো হ্যাভ, এস এ শাহিদা শারমিন বলছো সি, ওকে, নীল কাব্য। আচ্ছা আচ্ছা, সো মোটামুটি সম্ভবত তোমাদের অ্যান্সার করা প্রায় শেষ, তাহলে আমরা সমাধানে চলে যাই। আসলে এই প্রশ্নটা এসেছে টেন্স থেকে, টেন্স বা ক্রিয়ার কাল থেকে, তাই না? ক্রিয়ার কালকে আমরা জানি টেন্স বলে, এবং তোমরা জানো টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এর ভেতরে যেহেতু এখানে এই কথাটা লেখা আছে প্রেজেন্ট টেন্স রিলেটেড, তাই না? তো এখানে আমাদের যেটা বুঝতে হবে, ইংরেজিতে বাংলা অর্থ বুঝেও তোমাকে টেন্স বুঝতে হবে। যেমন তুমি যদি কোনো সেন্টেন্স পড়ে বুঝতে পারো যে এটা বর্তমান কালের কোনো কথা বলতেছে, তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্স হয়। এখন কথা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আবার ভিন্ন ভিন্ন 4টা ক্যাটাগরি আছে। তার ভিতরে গুরুত্বপূর্ণ 2টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি বাংলায় এরকম কথা বলি যে এই মুহূর্তে আমি একটা কাজ করিতেছি, মানে চলমান কাজ যদি বোঝাই তখন সেটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এমন কাজ বোঝাই যে কাজটা কিছুক্ষণ আগে হয়ে গিয়েছে বাট সেটার ফলাফল এখনো বর্তমান, তুমি এমন ভাবেই প্রেজেন্ট করতেছো। যেমন তোমরা অনেকেই বলো যে আমি এইচএসসি পাস করেছি, দেখো পাস করেছো কিন্তু বেশ 4-5 মাস আগে, বাট তুমি এমন ভাবে বলতেছো করেছি যে ঘটনাটা যেন এখনো বর্তমান কালের একটা ঘটনা, এটা অতীতের না, বাট আসলে কিন্তু ঘটনা পূর্বে ঘটেছে। তাহলে পূর্বে ঘটেছে বাট সেটার কি ফলাফলটা তুমি এখনো প্রেজেন্ট রয়েছে, এরকম অর্থেই সাধারণত আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এই সেন্টেন্সে কি বললো দেখো তো, বলতেছে 1/3 of our work has ওয়ার্ক ফিনিশড, দ্যাট মিনস আমাদের কাজের 1/3 সম্পন্ন হয়েছে। তাহলে কাজটা কি তুমি এখন শুরু করে এখনই শেষ করে ফেললা? নিশ্চয়ই 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা একদিন আগেও শুরু করতে পারো। সেখান থেকে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলছো যে আমাদের টোটাল কাজের 1/3 সম্পন্ন হয়েছে। অর্থাৎ বাংলা মিনিং দ্বারা তুমি বুঝতে পারতেছো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা। বাট খেলা কিন্তু এখানে শেষ হয় নাই, আরো বেশ কিছু হিসাব নিকাশ তোমার আছে। সেই হিসাবটা কি জানো? সেই হিসাব হচ্ছে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। নিশ্চয়ই ভয়েস চেঞ্জের কথা তোমাদের মাথায় থাকার কথা। ভয়েসের ক্ষেত্রে যখন সাবজেক্ট অ্যাক্টিভলি বা স্বতঃস্ফূর্তভাবে কোনো কার্য সম্পাদন করে তখন সেটাকে আমরা বলি অ্যাক্টিভ। আর যখন কোনো ক্রিয়া কারোর দ্বারা সম্পন্ন হয়েছে এরকম বোঝানো হয় তখন সেটাকে আমরা বলি কি, যে প্যাসিভ। তোমরা খেয়াল করো, কাজটির 1/3 সম্পন্ন হয়েছে, কাজ কি একা একা সম্পন্ন হয়ে যায় নাকি কারো মাধ্যমে হয়? তাহলে এই যে কাজ কারো মাধ্যমে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এটা আসলে অ্যাক্টিভলি কাজ করতেছে না, প্যাসিভলি কাজ করতেছে। সো তোমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বিষয়টা বললা, এইটা আসলে তোমাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদের প্রথমত জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি। দেখো আমি লিখতেছি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কি, দেখো তো ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। বাট তুমি যখন এটাকে প্যাসিভ করবা তখন এই যে হ্যাভ এবং হ্যাজের পরে এক্সট্রা একটা কি চলে আসে জানো, বিন চলে আসে, তাই না? অর্থাৎ তোমার এখানে কি করতে হবে, তোমরা অনেকেই কিন্তু হ্যাভ উত্তর দিয়েছো, হ্যাজ উত্তর দিয়েছো, তোমরা চিন্তা ভাবনা কিন্তু মোটামুটি লাইনে ছিল যে না এটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলতেছে। বাট ঘটনাটা যেখানে ঘটতেছে আসলে এটা একটা প্যাসিভ। তাহলে 1/3 of our work has
ফিনিশড, এইটাই তো তুমি চিন্তা করছিলা। তাহলে এটাকে যদি প্যাসিভ করো ঘটনা কি ঘটবে, জাস্ট এখানে একটা এক্সট্রা বিন চলে আসবে, এবং সেটা কোথায় আছে দেখো তো, সি নাম্বার অপশনে। অর্থাৎ যারা সি উত্তর দিয়েছো তারা সবাই কি সঠিক উত্তর দিয়েছো। নিরঞ্জনা চাকমা বলছে ভাইয়া হ্যাজ হবে, আসলে হ্যাজ হবে না, হ্যাজ বিন হবে, ঠিক আছে, কারণ এটা একটা প্যাসিভ। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের আজকের সিরাজুম মনিরা এ হবে না সি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের প্রশ্নের ক্লাসের চতুর্থ প্রশ্নে চলে যাব। প্রশ্নটা একটু খেয়াল করি, সবগুলা প্রশ্ন কিন্তু বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছে, সো অতি গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখি কি বলছে এই প্রশ্নে। দ্য ম্যান সিটিং বিসাইড দ্য উইন্ডো, অর্থাৎ যে ব্যক্তিটা জানালার পাশে বসে আছে, অন দ্য প্লেন, প্লেনের জানালার পাশে বসে আছে, ওয়াজ ভেরি নার্ভাস, খুবই নার্ভাস ছিল, তাই না। অ্যান্ড হি ড্যাশ বিফোর, হি ড্যাশ বিফোর, অর্থাৎ জানালার পাশে যে ব্যক্তিটি বসে ছিল সে খুবই নার্ভাস ছিল, এবং হি ড্যাশ বিফোর, কি বিফোর দেখো তো, নট ফ্লো, নট ফ্লোন, নট ফ্লাইং, হ্যাডেন্ট ফ্লোন। তাইলে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা দিতে থাকো, তারপরে আমরা এটা সমাধানে চলে যাব। সবার আগে উত্তর দিয়েছো, আচ্ছা নীলকাব্য বলছো ভাইয়া কেমনে বুঝবো প্যাসিভ নাকি অ্যাক্টিভ। আচ্ছা সেটাই আমি কিন্তু তোমাদের বললাম যে তুমি আগে ওই সেন্টেন্সের বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবা, যে ক্রিয়া বা কার্য যেটা, সে কি কারো মানে নিজে সম্পন্ন হচ্ছে, অ্যাক্টিভলি সম্পন্ন হচ্ছে, নাকি কারো মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যেমন আমি ভাত খাই, এখানে কিন্তু আমি ভাত খাচ্ছি অ্যাক্টিভ ভাবে, বাট আমি যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাহলে দেখো কর্মটা আরেকজনের ঘাড়ে গিয়ে পড়তেছে, তাই না। এই যে কাজটা তুমি করতেছো সেটা যখন আরেকজনের মাধ্যমে করবা বা প্যাসিভলি অন্যভাবে সংগঠিত হবে, অ্যাক্টিভলি নিজে নিজে সংগঠিত হচ্ছে না, তখনই তুমি চিন্তা করবা যে সেটা প্যাসিভ। আচ্ছা ঠিক আছে, উত্তর দেওয়া শুরু হয়েছে এই প্রশ্নটার। যারা লাইভে যুক্ত আছো চেষ্টা করবা সবাই কমেন্ট করার, তাহলেই দেখবা যে ক্লাসটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হবে। আচ্ছা এখন পর্যন্ত উত্তর দিয়েছে পার্থদেব, জোনাকি আকন্দ, নুসরাত জাহান জিম, ফাতেমাতুর রেজওয়ান, নীলকাব্য, মিতুল ইসলাম আইভি, জান্নাতুল তাজরি, মোসাম্মদ নাসরিন, নীলকাব্য, মহুয়া, ফারজানা, পাখি, স্বর্ণা, লিমা, ফাতেমা, নিরঞ্জনা, জান্নাতুল মাওয়া, রূপা, ঋতু, শাহিদা শারমিন, মাহি, জান্নাতুল, রিশভা, অনিতা ইসলাম, সিরাজুম মুনিরা, ইসরাত জাহান, আয়াতুবা, অর্নি। ওকে, সো অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছো এবং তোমরা সবাই বলতেছো হেড এন্ড ফ্লো, বাট আসলে কি তোমরা বুঝে উত্তর করলা নাকি প্রিভিয়াস কোশ্চেন পড়ার সময় মুখস্থ করে রাখছিলা সেই জন্য বলছো বলো তো। দেখো এখানে ইংরেজিতে যদি তোমরা ভালো করতে চাও তাহলে ইংরেজি ওয়ার্ড মিনিং বা ট্রান্সলেশন যেটাকে বলে, এটা সম্পর্কে খুবই ভালো একটা আইডিয়া তোমাদের রাখতে হবে। কারণ যদি না তুমি ইংরেজিটা পড়ে বাংলা অর্থ মিনিং বের করতে পারতেছো, তাহলে তুমি টেন্সও বুঝতে পারবে না ঠিক মতো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনেও তোমার সমস্যা হবে, ইভেন অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটাও তোমার বুঝতে কষ্ট হবে। সো ট্রান্সলেশন এবং ওয়ার্ড মিনিং সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। তাহলে দেখো বলতেছে যে জানালার পাশে বসে থাকা ব্যক্তিটি খুবই নার্ভাস ছিল এবং সে এর আগে বিফোর, দেখো লেখা রয়েছে হি ড্যাশ এন্ড হি ড্যাশ বিফোর, আর এখানে অপশনে রয়েছে যে নট ফ্লো, নট ফ্লোন, নট ফ্লাইং, হ্যাড এন্ড ফ্লো। অর্থাৎ এখানে মিনিংটা এমন বোঝাচ্ছে যে এর আগে কখনোই কি প্লেনে ওঠে নাই, এর আগে কখনোই প্লেনে ওঠে নাই। আমরা জানি অতীতকালের দুইটা ঘটনার ভিতরে যে কাজটা আগে ঘটে সেই কাজটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাই না। অতীতকালের দুইটা ঘটনার ভিতরে যে কাজটা আগে ঘটে, একটু খেয়াল করো মিনিংটা কিন্তু এরকমই আসে যে তোমার ওর আগে সে কখনো কি মানে এই যে প্লেন এসে বসে আছে তার আগে কখনোই সে প্লেনে ওঠে নাই, তাইলে অতীতকালের ঘটনারই তুমি বর্ণনা দিচ্ছ, একটা ইমাজিনারি বর্ণনা, যেখানে অতীতকালের ঘটমান দুইটা ঘটনার আগে যেটা ঘটে সেটা কি পাস্ট পারফেক্ট। আরেকটা রুলস হচ্ছে বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাই না। বিফোরের পূর্বে তাহলে কি টেন্স হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি জানো তোমরা, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে একটু খেয়াল করো যে হির পরে নিশ্চয়ই তাহলে একটা হ্যাড আমার অবশ্যই আসতে হবে, এবং এখানে যতগুলো অপশন আছে তার ভিতরে শুধুমাত্র এই ডিতেই কিন্তু হ্যাড আছে। এখন কথা হচ্ছে প্রশ্ন যদি আরো অপশন কঠিন করে দিত তাহলে কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যেত। তাহলে হ্যাড আসবে এবং তারপরে ভি3 লাগবে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, তাই না। ফ্লাই, ফ্লিউ, তারপরে কি ফ্লোন,
দেখো ভার্বের যে তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে তোমাদের। ফ্লোনটা হচ্ছে ভি3 ফর্ম, তাই না? এই ফ্লোনটা হচ্ছে ভি3 ফর্ম। তাহলে তুমি হ্যাডও পাইলা, ভি3ও পাইলা, তাই তার মানে ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। বাট দেখো এখানে কিন্তু একটা নেগেটিভ মিনিং আছে। কেন এই নেগেটিভ বসেছে সেটা যদি তুমি এই প্রশ্নটার বাংলা ওয়ার্ড মিনিং করো তাহলেই কিন্তু বুঝে যাবে, তাই না? আচ্ছা, সিরাজুম মুনিরা বলছে এইখানে কি পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে? অবশ্যই পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে। আমাদের অসংখ্য স্টুডেন্ট যারা পেইড কোর্সে ভর্তি হয়েছিল তারা অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত আছো। যারা যুক্ত আছো একটু সাড়া দাও। আচ্ছা, রূপা আক্তার সবাইকে মেনশন দিয়েছো, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই তো এই যে রিপ্লাই চলে এসেছে। সিরাজুম মুনিরা কি বলতে চাও দেখো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, নার্সিং ভর্তি পরীক্ষায় কয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে? ডিপ্লোমা বিএসসির বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং কি পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, তাই না? এর ভিতরে খেয়াল করো বিএসসি এবং ডিপ্লোমা উভয় কোর্সেই ইংরেজিতে কিন্তু 20 মার্ক কমন। আর তোমরা যদি আমাদের অভিজ্ঞতা অর্থাৎ ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ারের যে অভিজ্ঞতার কথা বলো, আমরা বিগত বছরগুলোতে যে জিনিসগুলো খেয়াল করছি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা কয়েকটা পার্টিকুলার সাবজেক্টে খারাপ করে, তার ভিতরে ইংরেজি হচ্ছে অন্যতম। কেন? কারণ যারা ইংরেজি পারে তারা তো পারেই, বাট অনেক মানে কি বলবো, অনেক বেশি সংখ্যক স্টুডেন্টের ভিতরে ইংরেজি নিয়ে একটা ভীতি কাজ করে, আর এই ভীতির কারণে তারা পরীক্ষায় ইংরেজিতে খারাপ করে। তাহলে তুমি একটু চিন্তা করো তো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ইংরেজিতে খারাপ করতেছে, তাহলে যে স্টুডেন্ট ইংরেজিতে ভালো করবে সে কিন্তু অনেক অনেক এগিয়ে যাবে। তো সবাইকে বলবো যে বাংলা সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে ম্যাক্সিমামই তোমরা পারবা, বাট ইংরেজি এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টে যদি তুমি অন্যদের থেকে এগিয়ে যেতে পারো তাহলে ওভারঅল তুমি কিন্তু মেইন ভর্তি যুদ্ধে খুবই ভালো একটা অবস্থানে থাকতে পারবা। সো সবাই এই কি বলে আমাদের যে ইংরেজিটাকে গুরুত্ব সহকারে নিয়ম বুঝে বুঝে পড়বা, নট মুখস্থ। ম্যাক্সিমাম হয়তো উত্তর দিচ্ছ মুখস্থ নির্ভর, বাট মুখস্থ করে যদি তুমি এই ধরনের কোশ্চেন সলিউশন করো কাজে দিবে না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আশা করি প্রশ্নটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাব আমাদের আজকের পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্নে কি রয়েছে দেখো, একটা সহজ প্রশ্ন। লাস্ট নাইট আই ওয়াচড এ ড্যাশ। লাস্ট নাইট আমি কি দেখেছিলাম? একটা টাচি মুভি নাকি টাচ মুভি নাকি টাচেবল মুভি নাকি টাচিং মুভি? এই প্রশ্নটা আসলে এক্স্যাক্টলি রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসছে এরকম বলার সুযোগ নাই। আসলে এটা পার্টস অফ স্পিচের একটা প্রশ্ন। তারপরও দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। দেখো তো, লাস্ট নাইট আই ওয়াচড এ ড্যাশ, টাচি মুভি, টাচ মুভি নাকি টাচেবল মুভি? দেখো তো কে কে সঠিক উত্তর দিতে পারো। জান্নাত বিনতে এরশাদ বলতেছে আমি ইংলিশে ফেল করি। এটাই তো সমস্যা, তোমরা যদি ইংলিশে পিছিয়ে যাও তাহলে কিন্তু আলটিমেট যুদ্ধে অনেক অনেক পিছিয়ে যাবা। পার্থদেব বলছো জিকে মনে থাকে না। জিকে মনে রাখার জন্য বেশি বেশি স্টাডি করতে হবে, বেশি বেশি পরীক্ষা দিতে হবে। আমাদের পেইড কোর্সে আমরা কিন্তু প্রতিদিন পরীক্ষা নিই এবং তোমরা অনেকেই পরীক্ষা দাও, অনেকেই ইচ্ছা করে দাও না। যারা পরীক্ষা দাও না তারা কিন্তু নিজেরা নিজেদের সাথে বিট্রেইং করতেছো। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর লাইভে যারা যুক্ত আছো সবাই দেওয়ার চেষ্টা করো যে লাস্ট নাইট আই ওয়াচড এ ড্যাশ। এই এই প্রশ্নের সঠিক উত্তর কি, যেটা আসলে কি পার্টস অফ স্পিচ থেকে এসেছে বলে আমি বললাম। দেখি কে কে উত্তরটা দিতে পারে। পার্থদেব বলছো ডি, মাহি বলছো এ, জিন্নাত বলছো ডি, জোনাকি আকন্দ বলছো ডি, মিতুল ইসলাম বলছো টাচি মুভি, সিরাজুম মনিরা বলছো ডি, মারুফা বলছো এ, ফাতেমাতুর রেজন বলছো ডি, নিরঞ্জনা চাকমা বলছো এ, তমা বলছো ডি, ইয়াসমিন বলছো ডি, লিপি আক্তার বলছো ডি, রিয়াদ গাজী বলছে ডি, নাসরিন বলছে ডি, আয়তবা অর্নি বলছে সি, টাচেবল মুভি। আচ্ছা, জান্নাতুল মাওয়া বলছে এ, পার্থদেব বলছে লাস্ট নাইট যেহেতু আছে তাহলে ডি হতে পারে স্যার। আচ্ছা, লাস্ট নাইটের সাথে ডির কি সম্পর্ক রে? আচ্ছা, যাই হোক, প্রণীতা বলছো ডি, টাচিং মুভি। আচ্ছা, অ্যাঞ্জেল সোনা বলছো ডি, নাসরিন বলছো এ, সিরাজুম মনিরা বলছো পেইড কোর্সের ক্লাস কি প্রতিদিন হয়? হ্যাঁ, আমাদের রুটিনে, আমাদের যে মেইন কোর্সের যে রুটিনে মোটামুটি উইকলি আমাদের 5 দিন করে ক্লাস থাকে। আর তোমাদের যে ক্র্যাশ কোর্স যেটা আপকামিং, সেই ক্র্যাশ কোর্সে আমাদের ক্লাস থাকবে মোটামুটি উইকলি 6 দিন করে। হ্যাঁ, আচ্ছা। হয়তো বর্ণি বলছো ভাইয়া মেইন প্রবলেম হয় ম্যাথ আর ইংলিশে, ম্যাথ করি একরকম আর অ্যান্সার আসে আরেক রকম। ম্যাথ নিয়ে ভয় পেও না, খুবই বেসিক ম্যাথ আসবে, ঠিক আছে? আচ্ছা,
লিপি আক্তার বলছো ভাইয়া ফ্রি এক্সাম নিবেন না। আচ্ছা, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েও আমরা মাঝে মাঝেই কিন্তু ফ্রি এক্সামের ব্যবস্থা করি, ঠিক আছে। নীল কাব্য বলছো এ হবে। আচ্ছা, খুবই কনফিউজিং টাইপের অ্যান্সার দিলা তোমরা সবাই এই প্রশ্নটাতে, যেখানে সব থেকে বেশি উত্তর দিয়েছো ডি তে, টাচিং মুভি। আমরা একটু মিনিং বের করার চেষ্টা করি যে লাস্ট নাইট আই ওয়াচড, অর্থাৎ গত রাতে আমি দেখেছিলাম। কি দেখেছিলাম রে? মুভি দেখছিলা তুমি, এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে যে কেমন মুভি দেখছিলা, তোমাকে একটা অ্যাডজেক্টিভ বের করতে হবে, তাই না? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এখানে। কেমন অ্যাডজেক্টিভ ব্যবহার করবা তুমি? দেখো, টাচি। টাচি মানে হচ্ছে হৃদয় স্পর্শী। হৃদয় স্পর্শী একটা মুভি দেখছিলা তুমি। টাচ মুভি মানে কি? টাচ মুভি আসলে আলটিমেটলি কিছুই বোঝায় না। টাচ মানে তো স্পর্শ করা, স্পর্শ করা মুভি তো আর দেখা যায় না। তারপরে বলতেছে টাচেবল। টাচেবল মুভি মানে কি? যারা সি বলেছো, সেটা হচ্ছে যে এমন কোন মুভি যাকে তুমি ধরতে পারবা। মুভিকে কি কখনো ধরা যায়? মুভিকে কি কখনো ধরা যায়? ধরা তো যায় না। তারপরে কি রয়েছে দেখো, টাচিং মুভি। টাচিং মুভিও কিন্তু আসলে বোঝাচ্ছে যে এমন মুভি যেটা মানে টাচিং টাইপের মুভি। টাচিং মুভি মানে আসলে টাচিং এই টার্মটাই অ্যাপ্রোপ্রিয়েট না, যদিও তোমরা মনে করেছো যে টাচ থেকে টাচিং আসছে, এবং টাচিং মানে হয়তো এই যে আমি যেটা উপরে বললাম যে হৃদয় স্পর্শী, আসলে মিনিংটা সেটা সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে এই এ। এবং এই প্রশ্ন অধিকাংশ তোমরা ভুল করলা, আমি খুবই হতাশ হয়ে গেলাম। এটা হচ্ছে টাচি মুভি। টাচি মানে হৃদয় স্পর্শী মুভি, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা পার্টস অফ স্পিচ বের করার জন্য ওয়ার্ড মিনিং কতটা জরুরি। সো ওয়ার্ড মিনিং কিন্তু ভালোভাবে আমাদের শিখতে হবে। ওয়ার্ড মিনিং যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। হ্যাঁ, যারা বলেছো যে ভাইয়া এ হবে, হ্যাঁ তারা সঠিক বলেছো। আচ্ছা, তার আগে জানিয়ে রাখি আবারও, যারা যুক্ত আছো আমাদের পেইড কোর্সের বাইরে, যারা আমাদের ক্লাস করছো, তোমরা জানো আমাদের কিন্তু নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য দুইটা এক্সক্লুসিভ বই আছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের জন্য ডিপ্লোমা নার্সিং এন্ড মিডওয়াইফারি অ্যাডমিশন বুস্টার। বই দুটিতে আমরা বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করে, প্রশ্ন অ্যানালাইসিস করে, সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমনের নিশ্চয়তা দিয়ে, কথায় তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগবে বিগত 20 বছরের প্রশ্ন সমাধান, তোমাদের সাবজেক্ট ভিত্তিক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে সাধারণ গণিত, বিজ্ঞান, সবকিছু এই বইয়ে তোমরা পেয়ে যাবে। ইভেন নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা পর্যন্ত এই বইয়ে দেওয়া আছে, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, সবকিছুর উত্তরও কিন্তু তোমরা এই বইয়ে পেয়ে যাবা। আর বাজারে অনেক বই প্রচলিত আছে। আমরা বলবো যে তোমরা যদি সেরা ভাবে নিজেকে একটু এক্সেপশনাল ওয়েতে প্রস্তুত করতে চাও, তাহলে দেরি না করে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে এখনই মেসেজ করো আমাদের বইটি অর্ডার করার জন্য। আর আমাদের ক্র্যাশ কোর্স যেটা, সেটার ক্লাস তো বললাম যে আগামী 15ই জানুয়ারি থেকে শুরু হবে। আমাদের এই কোর্সের স্পেশালিটি হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কোর্স ছিল সেপ্টেম্বর থেকে চালু হওয়া যে মেইন কোর্স, যেখানে বিএসসির কোর্স ফি ছিল 5,000 টাকা এবং ডিপ্লোমা নার্সিং এর কোর্স ফি ছিল 4,500 টাকা। সেই কোর্স কিন্তু এখন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2,499 টাকায়। মানে কেন বলছি এটা, কারণ প্রিভিয়াসলি ওদের যা যা পড়ানো হয়েছে সকল টপিকের ক্লাসগুলারই কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবা। সেই সাথে আবার নতুন করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সবকিছু সুন্দর করে রিভাইজ করে দেওয়া হবে। আমাদের কোর্স চলবে একদম অ্যাডমিশন পরীক্ষার পূর্ব সময় পর্যন্ত। আমরা তোমাদের গাইড করছি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, যেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সো আশা করি দেশের যে কোনো নার্সিং কোচিং এর থেকে আমরা তোমাদেরকে বেস্ট ভাবে কি গাইড করতে পারবো। যাই হোক, আমরা কোশ্চেন সলিউশন ক্লাসে আছি। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে যাওয়ার আগেই তোমাদের সামনে ক্র্যাশ কোর্সের যে আমাদের যে অ্যাডভার্টাইজ সেটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আমাদের কোর্স ফি কিন্তু ছিল 4,999 টাকা, যেখান থেকে কমে এখন 2,499 টাকা হয়ে গিয়েছে। আমাদের বই দুইটার ব্যাপারেও বলা আছে। আর দেখো ক্র্যাশ কোর্সে তোমরা কি কি পাচ্ছ। 24 আওয়ার্স অনলাইন সাপোর্ট, আমাদের যে হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে সেখানে আমাদের টিচাররা যুক্ত আছে, স্টুডেন্টরা সবাই আছে। যে কোনো সমস্যা কথা বললে ইনস্ট্যান্ট কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে টিচাররা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে। সো আশা করি তোমরা যারা ইন্টারেস্টেড তারা আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাবা এবং দেশের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং গ্রাজুয়েটদের পরিচালনায় পরিচালিত এই কোর্সটি গ্র্যাব করবা। সো আমরা এখন আজকের ষষ্ঠ প্রশ্নে চলে যাব। ইফ আই ওয়ার এ কিং, খুব নাইস একটা সহজ একটা প্রশ্ন, তাই না? কন্ডিশনালস থেকে আসছে। দেখো কন্ডিশনালস, দেখি এই কন্ডিশনালস এর এই প্রশ্নটা কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো, কে কে সঠিক উত্তর দিতে পারো, কার কার কন্ডিশনালস মনে আছে। পেইড কোর্সে কিন্তু কন্ডিশনালস এর উপরে ক্লাস নিয়েছিলাম আমি, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে।
জান্নাতুল বলছে বিএসসি আর ডিপ্লোমার মাঝে তফাৎ কি ভাইয়া? ওকে, বিএসসি আর ডিপ্লোমার মাঝে তফাৎ হচ্ছে বিএসসি একটা 4 বছর মেয়াদী কোর্স, ডিপ্লোমা একটা 3 বছর মেয়াদী কোর্স। বাংলাদেশ সরকারের যে সরকারি হাসপাতালগুলোতে যে নার্সরা চাকরি করে, এই চাকরিতে যে ন্যূনতম যোগ্যতা, সেখানে বিএসসি ডিগ্রিও যা, ডিপ্লোমা ডিগ্রিও তাই। অর্থাৎ তুমি ডিপ্লোমা ডিগ্রি থাকলেও সরকারি হাসপাতালে চাকরি করতে পারবা, বিএসসি ডিগ্রি থাকলেও সরকারি হাসপাতালে চাকরি করতে পারবা। বাট বিএসসি তো শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাই করতে পারে, এবং অবশ্যই বিএসসিটা ডিপ্লোমা থেকে একটু হায়ার গ্রেডের একটা ডিগ্রি। বিএসসি করলে কিছু সুবিধা আছে, তুমি মাস্টার্স বা উচ্চশিক্ষার জন্য খুব ভালো, দেশের বাইরে যাওয়ার জন্য বিএসসি খুবই ভালো। ডিপ্লোমা থেকে বিএসসি তে লার্নিং এর যে এরিয়া সেটা আরো ব্রড, আরো মানে হাই। তুমি বিএসসি করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ডিপ্লোমা করবা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডারে। তবে যারা ডিপ্লোমা করবে মন খারাপ করার একদমই কারণ নাই, কারণ ডিপ্লোমা করার পরেও 2 বছর মেয়াদী পোস্ট বেসিক ডিগ্রি করে কিন্তু তুমি আবার বিএসসি তে সমান হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ইমা বলছো, আচ্ছা ইমা উত্তর দিয়েছে। সিরাজুম মনিরা বলছো ভাইয়া বিএসএমইউ সম্পর্কে কিছু বলেন, এইটার এক্সাম কি পরে হয় নাকি আগে হয়? বিএসএমইউ এর এক্সাম হয় গভর্নমেন্ট নার্সিং ভর্তি পরীক্ষার 1 থেকে 1.5 মাস পরে, এবং বিএসএমইউ তে আগে সিট ছিল 25টা, তারপরে করা হয়েছিল 40টা, এখন করা হয়েছে 100টা। শুধুমাত্র বিএসসি ডিগ্রি কিন্তু এখানে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আয়াতুবা বলছে ভাইয়া আগে যদি বলতেন তাহলে 2999 টাকায় ভর্তি হতে পারতাম। 2999 না রে, 2499, আরো 500 টাকা কমে ভর্তি হতে পারতাম। ওকে, সো হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়াসমিন সুন্দর উত্তর দিয়েছে, টাকা বাঁচাইতে গিয়ে পড়া শেষ হতো। কারণ প্রস্তুতি যারা আগে নিয়েছো তারা কিন্তু অবশ্যই এখন যারা প্রস্তুতি শুরু করবে তাদের থেকে এগিয়ে থাকবা। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর কি তোমরা দেওয়া শুরু করেছো? তাসমিন আহমেদ বলছে বি, নীলা রয় বলছে বি, মাহি সুলতানা বলছে এ, ওকে, স্বর্ণা বলছো বি, অনিতা বলছো বি, নুসরাত বলছো বি, জান্নাত বিনতে ইরশাদ বলছো বি, জান্নাতুল মাহা বলছো বি, ফারজানা আক্তার সুখী বলছো বি, ফাতেমাতুর রেজন বলছো বি, ঋতু, জাহিদুল, পার্থ, জান্নাতুল তাজরি, সিরাজুম মুনিরা, মহুয়া, জান্নাতুল ফেরদৌস, তমা, বৈশাখী, আহ সবাই বলেছো বি। পার্থদেব বলছো ডিপ্লোমা পড়ে কি বিএসসি করা যায় ভাইয়া? হ্যাঁ, ডিপ্লোমা কমপ্লিট করার পরে তুমি নতুন করে আবার বিএসসি কোর্সে ভর্তি হতে পারবা, তখন 2 বছর পড়লেই তোমার বিএসসি কমপ্লিট হবে। আচ্ছা, নীলাঞ্জনা চাকমা, ইয়াসমিন, নীলকাব্য, আচ্ছা কে বলছে রে অপশন দেখতে পাচ্ছে না? এই যে কত সুন্দর করে অপশন গুলা রয়েছে দেখো, অনিতা, রূপা, শেকটি, ওকে। ঋতু বলছে ডিপ্লোমা থেকে কি অন্য দেশে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে। তুমি ডিপ্লোমা ডিগ্রি করেও বিদেশে যেতে পারবা, তোমার তোমার যদি মেধা থাকে তুমি পরীক্ষা বসবা, অবশ্যই সম্ভব। হ্যাঁ, যাওয়া যায়। ওকে, রিফাত বলছো এ, জান্নাতুল অর্নি বলছো বি, জাহিদুল হাসান বলছো বি, নীলকাব্য বলছো এ। ওকে, সো দেখো, ইফ আই ওয়ার এ কিং, অর্থাৎ এইটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনালস এর উদাহরণ, তাই না? কারণ পাস্ট টেন্সে আছে, ইফ এর পরে পাস্ট টেন্স আছে, আর তোমরা জানো ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে একটা উড চলে আসে, তাই না? ইফ এর পরে পাস্ট টেন্স থাকলে কি হয়, এই পাশে ইফ যুক্ত অংশে যদি পাস্ট টেন্স থাকে, ইফ ছাড়া অংশে একটা উড চলে আসে। তাহলে যারা উত্তর দিয়েছো বি তারাই আসলে সঠিক উত্তর দিয়েছো। আই উড হেল্পড, উডের পরে কি আবার আই উড হেল্পড দা পোর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে অবস্থা। তোমরা কি জানো কন্ডিশনালস কয় প্রকার? কন্ডিশনালস হচ্ছে 3 প্রকার। আমি আবার তোমাদের একটু রিভিউ করে দিই। যদি ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল, উইল প্লাস ভার্ব। আর যদি ইফ এর পরে পাস্ট টেন্স থাকে, খেয়াল করো এটাতে কিন্তু পাস্ট টেন্স ছিল কারণ ওয়ার রয়েছে, তাই না? তাহলে ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে তুমি কি করবা? সাবজেক্ট প্লাস উড অথবা কুড, তাই না? উড অথবা কুড প্লাস ভার্ব। আর তারপরে লাস্টে আছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তাই না? একটু স্মরণ করায় দিলাম তোমাদের কারণ তোমরা ভুলে যাও। এই হচ্ছে আমাদের কন্ডিশনালস এর মেইন রুলস গুলা। এর আন্ডারেই দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনালস এ পড়েছে কারণ ওখানে আছে ওয়ার, আর ওয়ার থাকার জন্য এখানে চলে আসবে একটা উড। সো আশা করি বুঝেছো।
সিরাজুম মনিরা, হ্যাঁ আমাদের এটা বিএসএমএ ভর্তি পরীক্ষার পূর্ব সময় পর্যন্ত চলবে। ওকে, সো আমরা আজকের সপ্তম প্রশ্নে চলে যাব এবং ক্লাস কিন্তু আর খুব বেশি দীর্ঘ হবে না, সো কেউ হাঁপিয়ে যেও না। দেখো আমাদের সপ্তম প্রশ্নটা কি, হি ড্যাশ এ লেটার টু হিজ ফাদার নাও। দেখি এই প্রশ্নের উত্তর কে দিতে পারে। প্রশ্নটা এসেছে টেন্স থেকে, যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে চকলেটের ব্যবস্থা করা হবে, ঠিক আছে? ওকে, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। হি ড্যাশ এ লেটার টু হিজ ফাদার নাও। রাইটস, রাইটেন, রাইটস, রাইটেন, রাইটিং, ইজ রাইটিং। দেখি সবাই 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর জানাতে থাকো। সকলে 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর জানাতে থাকো। লাইভে যারা যুক্ত আছো চেষ্টা করবা সবাই ইন্টারঅ্যাক্ট করার। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। আচ্ছা, উত্তর আসা শুরু হয়েছে এবং জিনিয়া আক্তার বলছো ডি, জিনিয়া সুলতানা বলছে ডি, নীলকাব্য বলছে ডি, পার্থ দেব বলছে ডি, নীলকাব্য বলছে ডি, সবাই বলছো ডি, নাদিয়া বলছো এ। আচ্ছা, আর কে কি বলে? আয়াতুবা অর্নি বলছে এ। আচ্ছা, জাহিদুল ইসলাম বলছো এ, মহুয়া আক্তার বলছো ডি হবে ভাইয়া। আচ্ছা, জাহিদুল বলছে এ, মিতুল ইসলাম বলছো ইজ রাইটিং। দেখি প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কেন যেন কম আসতেছে কমেন্ট, কেন? এটা কি কঠিন প্রশ্ন? যারা এখনো উত্তর দাও নাই তারা খুব দ্রুত সময়ের ভিতর সঠিক উত্তরটি জানিয়ে দাও। যারা এখনো উত্তর করো নাই 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর জানিয়ে দাও। হি ড্যাশ এ লেটার টু হিজ ফাদার, সে তার বাবার নিকট কি? আচ্ছা, মারুফা বলছো এ, অনিতা বলছো ডি। আচ্ছা, আর কেউ কি উত্তর করবে? আর কেউ কি উত্তর করবে? আচ্ছা, মোটামুটি অনেকগুলো উত্তর চলে এসেছে। রিসালাত রিফাত বলছে এ। আচ্ছা, সো আমরা প্রশ্নে চলে যাই। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছি যে এই প্রশ্নটা এসেছে টেন্স থেকে, তাই না? টেন্স থেকে, এবং টেন্সের ক্লাসটা কিন্তু আমাদের পেইড কোর্সের পাশাপাশি একটা ফ্রি ক্লাস নেওয়া হয়েছিল একদম প্রথমে আমাদের জার্নি শুরুতে। সো দেখো নিয়ম যেটা, সেটা হচ্ছে এই সেন্টেন্সে কি ওয়ার্ড দেখে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে এটা আসলে কোন টেন্স। খেয়াল করো, হি ড্যাশ এ লেটার টু হিজ ফাদার, তার বাবার নিকট একটি পত্র লিখতেছে। এখানে একটা কি ওয়ার্ড আছে নাও, এই কি ওয়ার্ড দেখেই তুমি আইডেন্টিফিকেশন করতে পারবা। মনে আছে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিছু কিওয়ার্ড দেখে বোঝা যায়, কিছু কিওয়ার্ড দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা যায়, কিছু কিওয়ার্ড দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা যায়, কিছু কিওয়ার্ড দেখে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝা যায়। তো সেরকমই একটি কিওয়ার্ড হচ্ছে নাও, এবং এই নাও কিওয়ার্ডটা দেখে কি বোঝা যায় জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান। হ্যাঁ, চলমান বর্তমান, ঘটমান বর্তমান, বর্তমান কালে চলমান আছে এরকম কোন কাজ বোঝালে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, এবং নাও থাকে এই ধরনের সেন্টেন্সে। তাহলে যেহেতু নাও আছে, তাহলে ভার্বে তুমি কি বসাবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? তাহলে কোথায় আছে সেটা? এই যে ইজ রাইটিং একটা অপশনে আছে ডি, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি। যারা ডি দিয়েছো তারাই সঠিক উত্তর দিতে পেরেছো। ফারজানা আক্তার সুখী বলছো ভাইয়া আপনাদের ক্র্যাশ করছে কি, আমাকে ফ্রিতে ক্লাস করাবেন প্লিজ, আমি ভর্তি হওয়ার জন্য সেই ক্যাপাবিলিটি নাই। ফারজানা আক্তার সুখী তুমি আমাদের ইনবক্সে মেসেজ করো, তোমার সাথে কথা বলে তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো, ঠিক আছে? নইলে তোমাকে দেখে অনেকেই আবার এই অফার গুলো যেতে পারে। আচ্ছা, ওকে, সো বুঝতে পেরেছো তো এই প্রশ্নের উত্তর কেন ইজ রাইটিং? যারা বলেছিলে রাইটস, রাইটস বসে কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। বাট এটা তো আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। কেন না? কারণ এই সেন্টেন্সে নাও আছে। এরকম কিওয়ার্ড দেখে দেখে টেন্স আইডেন্টিফিকেশন কিন্তু আমাদের বিএসসি নার্সিং অ্যাডমিশন বুস্টার এবং ডিপ্লোমা নার্সিং অ্যাডমিশন বুস্টার, আমাদের ভীষণ নার্সিং এর যে দুইটা অ্যাডমিশন গাইড, সেখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? ওকে, সো আমরা আমাদের আজকের অষ্টম প্রশ্নে চলে যাব। ক্লাসের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। সবাই শেষ মুহূর্তে ভালোভাবে মনোযোগী থেকো। আই ডোন্ট মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি। দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কে দিতে পারো? টেক, টুক, টেকেন, টক, টেকিং। টেক, টুক, টেকেন, টেকিং। দেখি কে সঠিক উত্তর দিতে পারে।
জোনাকি আকন্দ বলছো ভাইয়া চকলেট খাওয়ান। আচ্ছা, চকলেট তোমাকে পাঠিয়ে দেওয়া হবে খুব দ্রুতই। কি চকলেট খেতে চাও তুমি কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, তো তোমরা কি সঠিক উত্তর দিচ্ছ এই প্রশ্নটার? সঠিক উত্তর আই ডোন্ট মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি। মহু আক্তার বলছো ডি, জোনাকি আকন্দ বলছো ডি, ফাতেমাতুর রেজওয়ান বলছো ডি, মোসাম্মদ নাসরিন খাতুন বলছো ডি, ফারজানা আক্তার সুখী বলছো ডি, নীলকাব্য বলছে টেকিং। ওকে, টেকিং। ঋতু বলছো ডি। আচ্ছা, যারা উত্তর দিচ্ছ তারা একটু কেউ কি পারবা কমেন্টে কারণটা লিখতে, কেন তোমরা ডি বলতেছো? দেখি কেউ পারে কিনা, তারপরে আমি কথা বলি এটা নিয়ে যে কেন তোমরা ডি বলতেছো উত্তরটা। ওকে, সবাই বলছে ডি, চোখ বন্ধ করে সবাই বলছে ডি। আচ্ছা, টেকিং। ওকে, সবার উত্তরই আসলে সঠিক হয়েছে। সেটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আসলে টেকিং। বাট হোয়াই টেকিং? হোয়াই নট টেক, টুক অর টেকেন? অ্যাকচুয়ালি বিকজ অফ দিস। ঠিক আছে, মাইন্ড। দেখো তোমরা যাদের অ্যাপেক্স বইটা আছে, অ্যাপেক্সে কিন্তু এই রুলসটা খুব সুন্দর করে দেওয়া আছে যে এমন কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যাদের পরে যদি ভিন্ন আরেকটা ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। ঠিক সেরকমই একটা ভার্ব হচ্ছে মাইন্ড। মাইন্ড, হেল্প, হ্যাঁ, বেয়ার, মেক, এরকম বেশ কিছু ভার্ব আছে যাদের পরে যদি আবার আরেকটা ভার্ব বসাও তাহলে অবশ্যই তার সাথে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এই যে মহু আক্তার বলেছে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয় তাই। ওকে, গুড, ভেরি গুড। তাসনিম আহমেদও সঠিক উত্তর দিয়েছো যে মাইন্ড আছে তাই। গুড, ভেরি গুড। এগুলো মনে রাখতে হবে কিন্তু আমাদের। তাহলে আমরা আমাদের অষ্টম প্রশ্নে চলে যাই নাকি? সবাই খুবই ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে আজকে, এটা দেখে ভালো লাগতেছে। আশা করি শেষ দুইটা প্রশ্নের জন্য তোমরা ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করবা। ওকে, নীলা রয়ও সঠিক উত্তর দিয়েছো, ফারজানা আক্তার সুখীও সঠিক বলেছো, নীলকাব্যও সঠিক বলেছো। 9 নম্বর প্রশ্নটা দেখো, আই এম নট ইউজ টু ড্যাশ এট দিস টাইম অফ দ্য ডে। আই এম নট ইউজ টু ড্যাশ এট দিস টাইম অফ দ্য ডে। ওয়াক, ওয়াকস, ওয়াকিং, উইল হ্যাভ ওয়াকড। এই প্রশ্নটাও কিন্তু তুলনামূলক সহজ। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। কে কে সঠিক উত্তর দিতে পারে আমাদের আজকের প্রশ্ন নাম্বার 9-এর? দ্রুত সবাই অ্যান্সার করা শুরু করো। অলরেডি অ্যান্সার আসা শুরু হয়েছে। তোমরা বলছো সি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নীলকাব্য বলছে ওয়াকিং, জোনাকি আকন্দ বলছো ভাইয়া আমি মিস্টার ম্যাঙ্গো চকলেট খাবো। ভেরি গুড। মিস্টার ম্যাঙ্গোর দাম তো 1 টাকা, আমাদের জন্য সুবিধা হবে। তোমাকে আমরা বেশ কয়েকটা মিস্টার ম্যাঙ্গো পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, সঠিক উত্তর আসা শুরু হয়েছে। আর জি রনি বলছে সি, অনিতা ইসলাম, সিরাজুম মুনিরা, নাসরিন, জিনাত, জানাতুল তাজরি, মহুয়া, স্বর্ণা তালুকদার, সবাই বলছো সি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। সবার উত্তর যখন একই রকম আসে তখন কিন্তু আমাদের আর বুঝতে বাকি থাকে না যে সবাই আসলেই সঠিক উত্তর দিচ্ছে, তাই না? আচ্ছা, সো আই এম নট ইউজ টু ডু ইট। ওকে, পার্থদেব একদম রিজন বলে দিয়েছে। আচ্ছা, প্রণীতা, তাপস বনার্জি, জান্নাতুল মাওয়া। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছো। এবং আসলে কি দেখো তো, আই এম নট ইউজ টু ড্যাশ এট দিস টাইম অফ দ্য ডে। আই এম নট ইউজ টু ড্যাশ এট দিস টাইম অফ দ্য ডে। তাহলে আসলে কেন তোমরা সবাই ওয়াকিং ওয়াকিং করে চিল্লাচ্ছ রে? এখানে যে টু আছে দেখতে পাচ্ছ না? তোমরা কি জানো না প্রিপোজিশন টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে? এটা কি জানো না? দেখো, রাইট ফর্ম অফ ভার্বস এর একটা নাইস একটা রুলস আছে, সেটা হচ্ছে যে সকল প্রকার প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। বাট একটা এক্সেপশন ছিল, তাই না? সেই এক্সেপশন হচ্ছে টু। অর্থাৎ টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। বাট এর আবার আরেকটা ব্যতিক্রমী নিয়ম আছে। সেই নিয়মটা কি? টু এর আগে যদি এইগুলা থাকে, অর্থাৎ ইউজ টু, গেট ইউজ টু, তাই না, এই ধরনের কোনো যদি কিছু টু এর আগে যুক্ত থাকে তাহলে তখন আর যে ওই রুলসটা যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় না, ওই রুলসটা আর খাটে না। তখন ঠিকই ভার্বের শেষে তুমি আইএনজি যোগ করতে পারবা। এবং সেটিই কিন্তু এখানে হয়েছে 9 নম্বর প্রশ্নের। এর জন্য সঠিক উত্তর সি। অর্থাৎ তোমরা কিন্তু সঠিক উত্তরটি দিতে পেরেছো। ওকে, সো আমাদের কিন্তু আজকে
আর একটা প্রশ্ন আছে বাকি, দেখি সেই প্রশ্নের উত্তর কে দিতে পারে। বাট তার আগে আবারও তোমাদের বলতে চাই যে আমাদের কিন্তু ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং গ্রাজুয়েটদের পরিচালনায়। অনলাইনে বাসায় বসেই কিন্তু তুমি একটা কমপ্লিট নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে পারবা, একদম বাসায় বসে। ইভেন তোমার বইটা পর্যন্ত তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। আর কি চাও বলো? বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন ধরনের এরকম অ্যাডভার্টাইজ দেখবা, হয়তো অ্যাড দেখে পছন্দ হলেই কোর্সে ভর্তি হয়ে যাবা, আর কিছু চিন্তা করবা না। বাট বাংলাদেশে যে একমাত্র আমরাই সরাসরি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে নার্সিং এ গাইড করতেছে, এটা তোমাদের ভালো লাগে না, তোমরা ডিসিশন নিতে লেট করে ফেলো। যাই হোক, আর কিন্তু সময় বেশি বাকি নাই হাতে, আমরা হাইয়েস্ট 2.5 মাস সময় পাচ্ছি। সো সবাই আর দেরি না করে দ্রুত আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যাও। আর আমরা এখন আলোচনা করব আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন। এবং সর্বশেষ প্রশ্নে কি আছে? নাইদার সুফিয়া নর আই ড্যাশ ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম। প্রশ্নটা একটু জটিল এবং প্রশ্নটা এসেছে কি থেকে বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সো সবাই লাইভে এই মুহূর্তে যারা যুক্ত আছো সবাইকে কমেন্ট করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে আমরা এটার রুলসটা জানবো এবং দেন আজকের ক্লাসটা আমরা শেষ করব। সবাই কমেন্ট করতে থাকো। আচ্ছা, কমেন্ট আসা শুরু হয়েছে। নীলকাব্য বলছে এ হবে, এম হবে। ইয়াসমিন আক্তার বলছো আর হবে। মহুয়া বলছো এম হবে। ঋতু বলছো এ। নিরঞ্জনা চাকমা বলছো এম হবে। অনিতা বলছো সি হবে। ফারিয়া বলছো এম হবে। জান্নাতুল মাওয়া এ। ফাতেমাতুর রেজন। সবাইকে কমেন্ট করতে বলেছিলাম, আসলে কি সবাই কমেন্ট করতেছে? জাহিদুল ইসলাম বলছো ডি হবে। আচ্ছা, সিরাজুম মুনিরা বলছো এ হবে। তাপস বলছো এ হবে। ওকে। জিনিয়া সুলতানা বলছো এ হবে। অনিতা বলছো এ হবে। দেখি সবাই উত্তর দিক, যেহেতু এটাই আমাদের শেষ প্রশ্ন, আমরা এটার রুলসটা আমাদের জানতে হবে। স্বর্ণা তালুকদার বলছো ডি হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। ডি তে চলে গেছো স্বর্ণা তালুকদার। এমি ইসলাম বলছো আর হবে। তার মানে একটু ভিন্ন ধর্মী অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি। জান্নাত বলছো তুমি পারো না, কোনো সমস্যা নেই, সবার উত্তর দিয়ে শেষ হলে আমরা এটা বুঝিয়ে দিব। পার্থদেব বলছো সি হবে, আর হবে। ওকে, আর কোনো প্রশ্ন আসে কিনা দেখি। আচ্ছা, আমরা এখন এটা সঠিক উত্তর জানি, সেটা হচ্ছে, দেখো মনে রাখবা, এই যে প্রশ্নটা খেয়াল করো, নাইদার, নাইদার আছে, আবার এখানে আছে নর। নাইদার, নর, আইদার, অর, এই জাতীয় যে ওয়ার্ডগুলো যুক্ত কোনো সেন্টেন্স যদি তোমরা পাও, তখন তোমাদের দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট চলে আসে, তাই না? এই যে ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এখানে তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে কি বলে, ফার্স্ট সাবজেক্ট এবং সেকেন্ড সাবজেক্ট, এই দুইটা সাবজেক্ট যদি কি হয়, মানে সিঙ্গুলার হয়, এটা তো প্লুরাল না, তাই না? সিঙ্গুলার মানে তো এক বোঝাই, সুফিয়া মানেও এক, আই মানেও এক। যদি এক বোঝাই তাহলে ভার্ব যেটা এখানে বসবে সে সিঙ্গুলার হবে, তাই তো? সিঙ্গুলার হবে। আচ্ছা, বুঝলাম সিঙ্গুলার হবে, বাট এখানে অপশনে যারা আছে এম ও সিঙ্গুলার, ইজ ও সিঙ্গুলার, তাই না? তাহলে আমরা কিভাবে বুঝবো যে এখানে এম বসবে নাকি ইজ বসবে? সেইটা বোঝার যে রুলস, সেটা হচ্ছে, যদি এই দুইটা সাবজেক্ট তাদের পার্সনে মানে পার্সনে ভিন্ন হয়, অর্থাৎ দেখো একটা থার্ড পার্সন একটা ফার্স্ট পার্সন হয়, তাহলে এই ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা থাকবে, ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী তুমি ভার্ব বসাবা। তাহলে আয়ের নিকট, আয় অনুযায়ী কি আসে দেখো তো, এম আসে, তাই না? আয় অনুযায়ী কি আসে, এম। আর যদি আই থাকতো এপাশে আর সুফিয়া থাকতো এপাশে,
তাহলে তুমি সুফিয়া অনুযায়ী বসাইতা। তাহলে রুলসটা কি? নাইদার ডট ডট নট যুক্ত সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট তাদের পার্সনে ভিন্ন হয়, একটা থার্ড পার্সন একটা ফার্স্ট পার্সন হয়, তাহলে তুমি ভার্ব বসাবা কোন কি অনুযায়ী? ওই ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটা আছে, এই ভার্বের নিকটবর্তী কে? আই। তাহলে সেই অনুযায়ী তুমি বসাইছো এম। তাহলে যারা উত্তর দিয়েছো এম, সেটাই হচ্ছে আসলে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে আচ্ছা, আর জি রনি বলছো যে নাইদার ডট ডট নট থাকলে নরের পরে যে সাবজেক্ট থাকবে ওইটা অনুযায়ী। হ্যাঁ, ভিন্ন ভিন্ন বই আসলে রুলসটা ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, যাই হোক, তো এই ছিল আসলে মূলত আমাদের যে আজকের ক্লাস, সেই ক্লাসের মূল অংশ। আচ্ছা, সো খুব দ্রুতই আবার আমরা নতুন কোনো লাইভ ক্লাস নিয়ে হাজির হব। আর তোমরা আর দেরি করো না, পড়াশোনা করতে থাকো, কারণ ভর্তি পরীক্ষার কিন্তু আর খুব বেশি সময় বাকি নাই। আর এই যে অংশগুলো দেখতেছো আমাদের ক্র্যাশ করছে, যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যেও। সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।